কুইক রেন্টালের দায়মুক্তি ও মন্ত্রীর সর্বময় ক্ষমতা অবৈধ, হাইকোর্টের রায়। লুটপাটই ছিল উদ্দেশ্য, চুক্তি বাতিল করতে পারবে সরকার। এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। এই ৬-২ অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। এএফপিকে ডক্টর ইউনূস, সংস্কার কাজ শেষ হলে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি। চুয়াডাঙ্গায় 3 দিনে 2 নারী সহ 3 জনের মরদেহ উদ্ধারে চাঞ্চল্য। নিখোঁজের 3 দিন পর পূর্বাঞ্চলে মিলল গার্মেন্টস শ্রমিকের মরদেহ। দিন দিন উজাড় হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম বন টাঙ্গাইলের মধুপুরগড়। কর্মকর্তাদের দুর্নীতি, স্বেচ্ছাচারিতাকে দুষছেন স্থানীয়রা। সফলতার মুখ দেখেনি কৃষি পণ্য পরিবহনে রেলওয়ের উদ্যোগ। আগ্রহ দেখানি কৃষক, ব্যবসায়ীরা, সমন্বয়হীনতার অভিযোগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ, শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, সেই সঙ্গে মন্ত্রীর এক ক্ষমতা ও সিদ্ধান্তের এখতিয়ার সংক্রান্ত বিশেষ আইন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। রিটকারীর আইনজীবী ডক্টর শাহদিন মালিক জানান, লুটপাটকে বৈধতা দিতে এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2010 সালে আওয়ামী লীগ সরকার বিদ্যুতের চাহিদা মেটানোর কথা বলে জরুরিভাবে চালু করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনের আড়ালে বিদ্যুৎ কেন্দ্রের নামে বছরের পর বছর হয়েছে দুর্নীতি, লুটপাট। এই আইনের আওতায় কুইক রেন্টাল বিদ্যুৎ সংক্রান্ত কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সেই সঙ্গে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর আইনের 2টি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ, অসাংবিধানিক ও সাংঘর্ষিক ঘোষণা করেন হাইকোর্ট। কুইক রেন্টালের নামে লুটপাটের জন্যই আইনটি করা হয়েছিল জানান রিটকারী আইনজীবী ডক্টর শাহদিন মালিক। বলেন, দুর্নীতির বৈধতা দিতে আইনটি করে আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। যে 6-2 ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6-2-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে বিষয়ে পর্যবেক্ষণে আদালত বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। যত তাড়াতাড়ি সংস্কার হবে তত তাড়াতাড়ি দেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। স্থানীয় সময় বুধবার আজারবাইজানের বাকুতে আয়োজিত জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন উপলক্ষে আজারবাইজানের বাকুতে ব্যস্ত সময় কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরই ফাঁকে স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এএফপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। ভোটের গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. ডক্টর ইউনূস বলেন, বর্তমান সরকার প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারবেন। সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সরকারের অবস্থান তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। We are the interim government.
So our period should be as short as possible. বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা নিয়ে সরকারের উদ্বেগের কথাও জানান তিনি। গণ অভ্যুত্থানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে অস্থিতিশীলতার সমাধান সম্ভব। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ করেন তারা। সেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। গেল মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে সচিবালয়ে এসেছেন গণ আন্দোলনে আহতদের প্রতিনিধিরা। তাদের সাথে কথা বলতে এসেছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কি অবস্থা দেখছেন সেখানে এবং বৈঠক শুরু হয়েছে কিনা? ষষ্ঠ দিনের মতো পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা রুলের শুনানি হয় বৃহস্পতিবার। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে শুনানি হয়। শুনানিতে জামায়াতের আইনজীবী দুই একটি ধারা বাদে বাকি ধারার পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং কর্তৃত্ববাদকে প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে পরিণত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া সেটিতে বাধাগ্রস্ত করা হয়েছে। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ধ্বংসের মূলে ছিল পঞ্চদশ সংশোধনী বলেও জানান তিনি। কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। আহতদের প্রতিশ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানান, দেশ পরিচালনার দায়িত্ব পেলে গণ আন্দোলনে আহত ও নিহত প্রত্যেক পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি। ফ্যাসিবাদ শক্তি ও তার দোসররা কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো 5 লাখ টাকা অনুদান আহতদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই। এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইনশাআল্লাহ আমরা
দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে সচিবালয়ে এসেছেন গণ আন্দোলনে আহতদের প্রতিনিধিরা। তাদের সাথে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কি অবস্থা দেখছেন সেখানে এবং বৈঠকের সবশেষ তথ্য জানাবেন? ইশিকা, যেমনটা বলছেন যে সচিবালয়ে খুবই এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং যেমনটা আমরা দেখছিলাম দুপুরে যখন আহতরা আসেন, এরপরে আরেক পক্ষ আহতদের মধ্যে থেকে আমরা দেখতে পাই যে তারাও আসেন, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন পক্ষদেরকে দেখতে পাই। এবং গতকালকে যারা পঙ্গু হাসপাতালের সামনে চিকিৎসা এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে আন্দোলন করেছিল এবং তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য বিভিন্ন উপদেষ্টারাও এখানে পৌঁছেছিলেন, তারাও সেখানে উপস্থিত হয়েছেন এবং আরও অনেকেই আসছেন যাদেরকে গতকালকের আন্দোলনে দেখা যায়নি। এবং গতকালকে আন্দোলনে যারা ছিলেন তারা বলছেন যে এই আন্দোলনটাকে বা যাদের যেই দাবি দাওয়ার তাকে বা এই যে আহতদের যেই বিষয়টি সে তাদেরকে বিতর্কিত করার জন্য আরেক গ্রুপ এসেছে এখানে। তো বিভিন্ন গ্রুপের এখানে এসেছে এবং তারা এই মুহূর্তে যারা আর কি আগে ছিলেন, গতকালকের আন্দোলনে ছিলেন এবং আজকের আন্দোলনে যারা এসেছেন তারা মিলে এখন একটি বৈঠক করছেন এবং তারা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলাপের জন্য বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তাদের দুইটি গ্রুপে বা একাধিক গ্রুপের মধ্যে যে কোন্দল শুরু হয়েছিল, সেই কোন্দল মেটাতে সচিবালয়ে এসেছিলেন সার্জিস এবং হাসনাত এবং তারা এসে এই আহতদের সাথে কথা বলছিলেন, আলাপ করছিলেন। তার মধ্য থেকেও কিন্তু তারা পাল্টা দাবি শুনেন আরেক পক্ষ থেকে। তখন হাসনাত এবং সার্জিস বলতে চান যে আহতদের কোনো দল বা নেই বা তাদের বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে বা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা এই ধরনের আচরণ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা এই মুহূর্তে অর্থাৎ সার্জিস এবং হাসনাত দুই পক্ষের যারা ছিলেন তাদের কথা শোনার জন্য এবং তাদের সকলের দাবি দাওয়া নিয়ে একটা কিছু সুনির্দিষ্ট দাবি দাওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এখন একটি বৈঠক করছেন এবং এই বৈঠক শেষে উপদেষ্টারা আছেন এখানে, অপেক্ষার আছেন আহতদের সাথে আলাপ করার জন্য, বৈঠক করার জন্য, তাদের দাবি দাওয়া শোনার জন্য। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আহতদের সাথে একটি সমাধানে আসার পরেই উপদেষ্টাদের সাথে কথা হবে আহতদের এবং হতে পারে যে একটি সমাধানে পৌঁছাতে পারবে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় 3 দিনে 2 নারী সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সচেতন নাগরিকরা বলছেন আইন অমান্য করার প্রবণতা বেড়ে যাওয়ায় একের পর এক ঘটছে এমন ঘটনা। দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এদিকে আসামি গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনে তৎপরতার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চুয়াডাঙ্গায় 3 দিনে 3টি মরদেহ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার সদর উপজেলার হাজরাহাটি বোয়ালমারির একটি পানের বরজের পাশ থেকে উদ্ধার করা হয় এক নারীর অর্ধগলিত মরদেহ। পান ভাঙতে গেল, পান গ্যাস করছিল, ও আবার দেখতে দেখতে কি গ্যাস করছে দেখি দিন, ও দেখতে দেখতে আসি ওই দেখছে মানুষ ওরকম মরে, ও দেখি ফিট হয়ে গেছে। গার পর একটা কেরম তেনা মতো আছে, তেনা দিয়ে এরকম ঢেকা রয়েছে, ভিতরে দেখা যাচ্ছে না, শুধু ওই হাতের এই সাইডটা দেখা যাচ্ছে, পুরাই গলি গেছে মনে হচ্ছে। এটিকে হত্যাকাণ্ড ধারণা করে ঘটনার নেপথ্য রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানায় পুলিশ। নির্জন জায়গায় একটা লাশ পড়ে আছে, এটা হত্যাকাণ্ড তো মনে হচ্ছে। অনেক বিষয় এখানে আমাদের সামনে আসতে পারে, আর যেহেতু একটা নারীর অজ্ঞাত লাশ, আমরা তদন্ত করেই আপনাদেরকে বিষয়টা নিশ্চিত করতে চাই। এর আগে গেল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার আসাননগরে স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে 6 মাসের অন্তঃসত্ত্বাকে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে সাজানো হয় আত্মহত্যার নাটক। বুধবার একই উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামে একটি মাঠে মোটরসাইকেল সহ সবুজ নামে এক ব্যবসায়ীর পুড়িয়ে দেয়া মরদেহ উদ্ধার করা হয়। সৈকত তার লোকজনকে দিয়ে এই কাজটা করাইছে। সৈকতের স্পটে নাও থাকে, তাও সৈকতের লোকজন, কারণ সৈকত আমার কাকুকে অনেকবার হুমকি দিছে। এমন ঘটনার ধারাবাহিকতায় উদ্বেগ প্রকাশ করেন সচেতন নাগরিক সমাজ। তারা বলছেন আইন অমান্য ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ায় ঘটছে হত্যাকাণ্ড। নতুন গভর্নমেন্ট এসছে, আমরা সবাই মিলে দেশটাকে ভালো করব, নতুন বাংলাদেশ গড়ব। এখন যদি আমরা নিজেরা আইন নিয়ে নিই, হাতে হাত তুলে নিই, তাহলে আমরা কীভাবে আগাবো? তো আমার মনে হয় এই বিষয়ে আমাদেরকেও সচেতন হতে হবে, সমাজের লোকজন সবাইকেই
সতর্ক থাকতে হবে। হত্যাকাণ্ড বাড়ার জন্য সমাজের অবক্ষয় ও বিভিন্ন বিরোধের মীমাংসা না হওয়াকে দায়ী করছেন জেলা পুলিশ সুপারও। জানান আসামিদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনে সচেষ্ট পুলিশ। আপনার জমি জমা সংক্রান্ত বিরোধগুলো যদি সব যেখানে মিট আপ হওয়ার কথা সেখানে মিট আপ হয়ে যেত, এরকম হতো না। সামাজিক অবক্ষয় যদি না হতো তাহলে এরকম হতো না। সবগুলোই তো লাস্টে ক্রাইমে কনভার্ট হয়। এই যে গতটারও আসামি গ্রেপ্তার আছে, ওটা ডিটেক্টেড, মোটামুটি তদন্ত পরে আমরা দেখব। শুধু চুয়াডাঙ্গাই নয়, দেশের বিভিন্ন জেলায় গেল কয়েকদিনে এমন হত্যাকাণ্ড বেড়েছে বহুগুণ। শৃঙ্খলা ফেরাতেই দ্রুতই ন্যায় বিচার নিশ্চিত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সচেতনতা বাড়ানো সহ দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিখোঁজের 3 দিন পর পূর্বাচল থেকে গার্মেন্টস মালিকের 7 টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিকল্পিত এই হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানায় পুলিশ। বিল্লাল হোসাইনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 10 নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হন নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইং ও রপ্তানিমুখী পোশাক কারখানার মালিক জসিমউদ্দিন মাসুম। ফোন নম্বর বন্ধ পেয়ে পরের দিন গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। নিখোঁজের 3 দিন পর পূর্বাচলের একটি লেক থেকে পলিথিন ব্যাগে মোড়ানো তার 7 টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে তার মরদেহ নিতে এসে সদর জেনারেল হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত জসিমউদ্দিনের সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল না বলে জানায় পরিবার। রাত্রে ঠিক আপনার 12:30 বাজে আমরা এখানে আমাদের লোক পাঠালাম। যখন তার মুখটা দেখলো, অর্ধেক মানে ক্ষতবিক্ষত করে ফেলছে, আর অর্ধেক দেখে বোঝা গেল যে এটা এসে আমাদের বাড়ি। এই থেকে আমরা এখানে উপস্থিত আমাদের 7 টুকরা পাওয়া গেছে, আরো 3 টুকরা পাওয়া যায় নাই। সে খুনিরা 3 জন ধরা পড়ছে। তারা বলছে যে আমাদের মানে খুন করাইছে আমাদের দিয়া, মানে ওরা স্বীকার করছে। এবং লাস্ট 1 টুকরা এখন একটু আগে পাইছে, নিয়ে আসতেছে। আর 2 টুকরা আনলে আমরা এখান থেকে লাস্ট নিয়ে যাবো। আমি ওনার বড় ছেলে, এটার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানায় পুলিশ। আমরা যখন ওকে খুঁজতে যাই বা খুঁজি, তখন লাশ পাওয়া পাওয়া যায়, কাটা লাশ পাওয়া যায়, বিভিন্ন কয়েক খণ্ডে খণ্ডিত। পুলিশ ওটার পরে ভিত্তি করে সূত্র ধরে খোঁজাখুঁজি করে আসামিকে গ্রেপ্তার করেছে এবং এটা নিয়ে কিন্তু গতকাল মামলাও হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্ত এই তদন্ত চলতেছে, যেটার সঙ্গে আরো কেউ যুক্ত কিনা আমরা সেটা যাচাই বাছাই করতেছি আর কি। জসিমউদ্দিন হত্যায় জড়িতদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের মধুপুর গড় নানা কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দখল হতে হতে অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে দেশের 3য় বৃহত্তম এই বন। অভিযোগ রয়েছে বনের শত্রু বন বিভাগের লোকজনই নানা অজুহাতে টাকার বিনিময়ে বনের জমি বিক্রি করেন তারা। অসাধু এসব বন কর্মকর্তা আর প্রভাবশালীদের রামরাজত্বে বলি হচ্ছে সাধারণ মানুষ। যে কোনো ঘটনার দায় এসে পড়ছে তাদের উপর। আতিকুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর গড় দেশের 3য় বৃহত্তম বন। বর্তমানে দখল ও বনখেকোদের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে বনভূমি বিক্রি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে সহযোগিতা করছে। মধুপুরের সাগরদিঘি ইউনিয়নের ফুলমারির চালা মৌজার বনের 1716 একর জমি অবৈধভাবে ফসলাবাদ, ভবন নির্মাণ এবং কারখানার জন্য প্লট আকারে বরাদ্দ দেয়া হচ্ছে। খুঁটি হিসেবে ব্যবহারের জন্য টাকার বিনিময়ে গাছ কাটার সুযোগ করে দেয় বন বিভাগের অসাধু কর্মকর্তারা, যা ভাগাভাগি করেন বনকর্মী থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ফলে তারা এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এতে সাধারণ মানুষ ও ভূমিহীনরা চরম দুর্ভোগে পড়েছে। ভূমিহীন ও ছিন্নমূল মানুষ যারা বছরের পর বছর বাপদাদার ভিটেতে বসবাস করে আসছেন, তাদেরও ঘরের খুঁটি পরিবর্তনে বন বিভাগকে টাকা দিতে হয়। টাকা না দিলে দেয়া হয় মামলা। অসংখ্য মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বনাঞ্চলের মানুষ। ফরেস্টের নির্যাতনে আমরা এখন একটা পুরাতন ঘর যদি দিতে যাই, সেই ঘরটাও দিতে তাদেরকে 20,000-50,000 টাকা দিতে হয়। কিন্তু এখানে যদি পুরাতন কোনো ঘর যদি আসলে ভেঙে যায়, কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণেও যদি ভেঙে যায়,
তাহলে সেই ঘরগুলো যদি রিভারিং করতে যায় তাহলে সেখানে হইলো বন বিভাগকে অনেক পরিমাণ টাকা দিতে হয়। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর উপজেলার বনভূমিতে বসবাস করা সাধারণ মানুষের কাছে বন বিভাগ মানেই মূর্তিমান আতঙ্ক। তবে বন বিভাগ বলছে নানা সীমাবদ্ধতার মাঝেও বনকে আগলে রেখেছেন তারা, আর কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভাত খেতে গেলে তো কিছু ভাত পড়ে, আর আমার তো 100% আমরা তো সততার আওতায় আনতে পারি নাই। আমরা চেষ্টা করি যতটা মিনিমাইজ করা যায়। টাঙ্গাইলের 9টি রেঞ্জে 1,22,876 একর বনভূমি রয়েছে। এর মধ্যে 39,000 একর দখল হয়ে গেছে। দ্রুত এ বনভূমি উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 34 বছরেও সরেনি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিলে সরকারি সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী গেট। গ্রামের কয়েক হাজার মানুষের গেটটি খুলে দেওয়ার জন্য আদালতের একাধিক রায় থাকলেও তা বারবার উপেক্ষিত হয়েছে, মানা হয়নি রাষ্ট্রপতির আদেশও। চট্টগ্রাম থেকে AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন আপন আপু। সাতকানিয়ার মির্জাখিল গ্রামের কুতুবপাড়া এবং আশেপাশের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। তবে 3 দশকেরও বেশি সময় ধরে একটি লোহার গেটে বন্ধ জনসাধারণের এ যাওয়া আসার পথ। 1991 সালে এ পথে গেটটি বসায় স্থানীয় মির্জাখিল দরবার শরীফ। তবে তাদের এ পদক্ষেপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন স্থানীয়রা। রায়ও আসে তাদের পক্ষে। তবে মাজার কর্তৃপক্ষ সেই রায় উপেক্ষা করে সড়কে যান চলাচল বন্ধ রাখে। উদাসীন স্থানীয় প্রশাসনও। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। 100 মিটারের পথটা আমাদের 1.5 কিলোমিটার হয়ে ঘুরে যেতে হচ্ছে। সেই জন্য আমাদের এলাকাবাসী এবং সবার অনেক কষ্ট হচ্ছে। গেট দিয়েছে অন্তত 20 বছর মতো হইতেছে, এর আগে গেট ছিল না। 1992 সালে গেটটি অপসারণের নির্দেশ দেয় আদালত। 1994 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসও এটি অপসারণের নির্দেশ দেন। পরে রায়ের বিরুদ্ধে দরবার কর্তৃপক্ষ আপিল করায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত একাধিক রায়েও গেটটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সবশেষ চলতি বছরের 5 সেপ্টেম্বর গেটটি অপসারণে রুল জারি করে হাইকোর্ট। মাজার বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, এবং সব মানুষের প্রতি কিন্তু আমাদের সম্মান আছে, কিন্তু আপনি যদি জোর করে সরকারি রাস্তা দখল করে গেট লাগিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে যদি বলেন যে সম্মান প্রদর্শন করতে হবে, তাহলে এটা কিন্তু আসলে ঠিক মতো যাচ্ছে না। আমাদের অনুরোধ থাকবে আপনারা এটা জনসাধারণের জন্য খুলে দেন, সম্মান আরও বৃদ্ধি পাবে, কমবে না। এদিকে নির্দেশনা পেলেও পদক্ষেপ নিতে টালবাহানা করছে প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা চিঠি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছি। হার্ড কপিটা এখনও পাইনি এবং হার্ড কপিটা আশা করি পেয়ে যাব। আমি চিঠির নির্দেশনা অনুযায়ী আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেব। সরকারি সড়ক কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কিভাবে এত বছর জিম্মি থাকে সে প্রশ্ন স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে পরিবহন ব্যয় কমাতে কৃষি পণ্য স্পেশাল, ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল স্পেশাল নামে ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাতে আগ্রহ দেখাননি কৃষক ও ব্যবসায়ীরা, ফলে সফল হয়নি উদ্যোগ। বিপুল অর্থ লোকসান গুণে চালুর কয়েকদিনের মধ্যে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমন উদ্যোগ সফল না হওয়ার জন্য ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। কাজী শাহেদের প্রতিবেদন। সফলতার মুখ দেখেনি দেশে কৃষিপণ্য পরিবহনে রেলওয়ের উদ্যোগ। প্রত্যাশিত কৃষিপণ্য না পেয়ে এবং ব্যবসায়ীদের অনাগ্রহে রেলের এমন বিশেষ উদ্যোগ মুখ থুবড়ে পড়ে বারবার। বিশেষ ট্রেন সেবা চালু করতে গিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে 4 বছরে 1,82,000, ক্যাটল ট্রেনে 2 দিনে 9 লাখ ও সবজি স্পেশাল ট্রেনে 2 দিনে লোকসান গুনতে হয় 30 লাখ টাকা। ব্যবসায়ী নেতারা বলছেন তারা যেসব পরামর্শ দিয়েছেন তার একটাও বাস্তবায়ন না করাই আগ্রহ হারিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমাজ থেকে আমরা বহুবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং কিছু প্রস্তাবনা দিয়েছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ডাক বিভাগটা আছে সেটা অকার্য হয়ে পড়েছে। সেখানকার যদি লজিস্টিক সাপোর্টগুলো নেওয়া হতো তাহলে এই সার্ভিসটা অবশ্যই আলোর মুখ দেখত। কৃষকরা বলছেন স্টেশনে আনা নেওয়ার খরচ যেমন আছে তেমনই কৃষিপণ্য নষ্ট হওয়ার ঝুঁকি থেকে পণ্য পরিবহনের ট্রেনে আগ্রহ পান না তারা। এক্সপ্রেস ট্রেনে আমাদের যাওয়া আসা করে মানে কিংবা মাল নিয়ে যাওয়া অনেক হয়রানি, কারণ হচ্ছে এখানে আমরা ট্রেনে একবার মাল উঠাচ্ছি, আবার কমলাপুরে নামাচ্ছি, কমলাপুর থেকে আবার মোকামে যাচ্ছে, কমলাপুর স্টেশনে আবার কুলি দিয়া
পণ্য নামানো হতো এবং ওটা আবার ভ্যানে কিংবা পিক আপে নেওয়া হতো। এতে কৃষকের খরচ হতো বেশি, এই জন্য কৃষক ট্রেনে পণ্য ব্যবহার না করে বাসে কিংবা ট্রাকে নিয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন বিশেষ কোনো সেবা চালু করার আগে আগ্রহ, সমস্যা ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে হয়। রেল কর্তৃপক্ষ সেদিকে নজর না দিলে বিশেষ উদ্যোগ মুখ থুবড়ে পড়া স্বাভাবিক। যারা এই সুবিধা ব্যবহারকারী হিসেবে থাকার কথা তাদের সাথে পর্যাপ্ত যোগাযোগ করা হয়েছে কিনা এবং তারা আসলে জানতেন কিনা এটা কতটা কস্ট ইফেক্টিভ, এবং তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের কোন সময়ে দরকার, সময় একটা ফ্যাক্টর। মানুষবাহী যে ট্রেন তারই সঙ্গে একটা, দুইটা বা তিনটা বগি চাহিদা মতো আলাদা করে দিতে হবে, যেখানে আম যাবে, সবজি যাবে, কাঁঠাল যাবে এবং অন্যান্য সকল ধরনের শাকসবজি, গরু ছাগল, আম সহ সবই চলে যাবে। তাহলে আর এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমান পরিস্থিতির উপর দোষ চাপিয়ে বিশেষ ট্রেন সেবা ও লোকসান নিয়ে কথা বলতে রাজি হননি পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা। এখন এই স্বাভাবিক পরিস্থিতিতে আমি কয়েকবার ডিসি দিয়ে আমি কিন্তু তিরস্কৃত হয়েছি, আমাকে থ্রেট দেওয়া হয়েছে। আর এখন পরিস্থিতি আরো খারাপ। পরিস্থিতি খারাপ বলতে কি, পরিস্থিতি ভালো যে এখন খুব কড়াকড়ি চলতেছে। রেলের এমন ইতিবাচক উদ্যোগ ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতাই ব্যর্থতায় রূপ নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজশাহীর হযরত শাহ মখদুম ঈদগাহে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার ইজতেমা স্থলে আসা দোকানদারদের হুমকি দিয়ে দোকান প্রতি 3000 টাকা করে চাঁদা দাবি করেন স্থানীয় চাঁদাবাজরা। চাঁদা দিতে না চাইলে দোকানদারদের তুলে নিয়ে গিয়ে ক্লাবে মারধরের হুমকি দেন সন্ত্রাসীরা। পরে দোকানদাররা পুলিশে খবর দিলে চাঁদাবাজরা পালিয়ে যায়। বিভিন্ন উপজেলা থেকে আমরা বলছি 1 টাকা বলেছি ভাই, 1 টাকা আপনি চাঁদা দিবেন না, খালি বলবেন যে সাইল আছে ওসমান যে টাকা সাগর কাম করে দেবেন না। বলছে যে এনে বসলে টাকা দিতে হবে, যে টাকা দেব কিসের, আপনি কে, তা আমি কি, আমার চেনার দরকার, আপনি দিতে হবে। 3000 টাকা আছে, আমরা সামান্য আতর টুপি জায়নামাজ বিক্রি করি। 8 থেকে 10 জন সকালে আমাকে ধাক্কায়া মাথামাতি করে আমাকে থুয়ে গেছে। চট্টগ্রামে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর 16 নম্বর চকবাজার কাঁচাবাজার এলাকা থেকে এই অভিযান শুরু করা হয়। এই সময় প্রায় শতাধিক পরিচ্ছন্নতা কর্মচারী উপস্থিত ছিলেন। মেয়র জানান, চট্টগ্রামে ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে এখন থেকে নিয়মিত মশার ঔষধ ছিটানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, আঙিনা সহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। এছাড়া বিগত সরকারের আমলে সাবেক সিটি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের দুর্নীতির বিষয়েও কথা বলেন তিনি। আমরা ডেঙ্গুর ব্যাপারে একটা গণসচেতনতার পাশাপাশি চিকুনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত যে রোগ আছে ওই রোগগুলোর জন্য আমরা স্প্রে দিচ্ছি এবং সেখানে ঠিকমতো স্প্রেইং করছি কিনা এবং ওই যে ডেঙ্গুর গণসচেতনতা লিফলেট বিতরণ করছি। পিরোজপুর সদর উপজেলার হুলারহাট পিরোজপুর সড়কে একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় নিহত নারী আখি আক্তার সহ ফোরকান, রেশমা, ইমরান ও জহুরা নামে আরও 4 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রিজ থেকে পিরোজপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। পরে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আঁখি মারা যান। এছাড়া পিরোজপুর নাজিরপুর সড়কের কদমতলা এলাকায় আলাদা একটি দুর্ঘটনায় একই দিন ভোররাতে দীপ্তি রানী সাহা নামে অন্য এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকার বাসে দিক দিয়ে ইমাদ দিয়ে যাইতেছে আর ওদিক দিয়ে অটো একটা আইতেছে, আমার লগ মানে দুইটা সংঘর্ষ হয়েছে। পিছনে গাড়ির সামনে আর একটা অটো আসে পড়ছে, যাবে কোথায়? আর ইমাদ গাড়ি ইমাদের সাইডে, তখন ওই মাঝখানে অটোর মাঝখানে ইমাদের ঘোষণা দিয়ে ওই অটো বাসটাই গেছে। গুরুতর আহত হয়েছে 3 জন, যাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা মানে উন্নত চিকিৎসার জন্য আমরা শেরেবাংলা মেডিকেল অথবা খুলনা মেডিকেলে আমরা রেফার করছি।
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অহরহ মিথ্যে সংবাদ প্রচার করছে জানিয়ে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নানা সমস্যা সহ নানা সংকটও রয়েছে, সেগুলো সমাধান করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো ভালো করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের পর মামলার বিষয়ে তিনি বলেন, নির্দোষকে কাউকে আসামি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। কুইক রেন্টালের দায় মুক্তি ও মন্ত্রীর সর্বময় ক্ষমতা অবৈধ, হাইকোর্টের রায়। লুটপাটই ছিল উদ্দেশ্য, চুক্তি বাতিল করতে পারবে সরকার। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। এই ৬-২ অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে ডক্টর ইউনূস। সংস্কার কাজ শেষ হলে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি। চুয়াডাঙ্গায় ৩ দিনে ২ নারী সহ ৩ জনের মরদেহ উদ্ধারে চাঞ্চল্য। নিখোঁজের ৩ দিন পর পূর্বাচলে মিলল গার্মেন্টস মালিকের মরদেহ। দিন দিন উজাড় হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম বন টাঙ্গাইলের মধুপুর গড়। কর্মকর্তাদের দুর্নীতি, স্বেচ্ছাচারিতাকে দুষছেন স্থানীয়রা। সফলতার মুখ দেখেনি কৃষি পণ্য পরিবহনে রেলওয়ের উদ্যোগ। আগ্রহ দেখাননি কৃষক ব্যবসায়ীরা, সমন্বয়হীনতার অভিযোগ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।